আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সাব্বির সলভ একাডেমির পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগতম। তো ভাইয়া, আমি তোমাদের মাঝে আজকে নিয়ে আসছি নবম দশম শ্রেণীর সেট অফ ফাংশন অর্থাৎ 2.1 এর গুরুত্বপূর্ণ কিছু টপিক। তো ভাইয়া, আজকে আমি পর্ব 3 তোমাদের মাঝে আলোচনা করব। তো যারা পর্ব 1 এবং পর্ব 2 দেখনি, অবশ্যই আমার ডিসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে, সেখান থেকে তোমরা দেখে নেবে। তো আজকে তোমাদের মাঝে আমি পর্ব 3 এর দেখো সার্বিক সেট, পূরক সেট, উদাহরণ 7, সংযোগ সেট, উদাহরণ 8, ছেদ সেট, উদাহরণ 9, নিষেধ সেট, কাজ, এই কয়টি টপিক তোমাদের মাঝে আজকে আমি আলোচনা করব। তো ভাইয়া, শুরু করা যাক আজকের ভিডিওটি। দেখো ভাইয়া, প্রথমে আমরা আলোচনা করব সার্বিক সেট। তো সার্বিক সেট আমাদের এই সেট ও ফাংশনের 2.1 এর সেটের অধ্যায় খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক। দেখো ভাইয়া, আলোচনা সংশ্লিষ্ট সকল সেট যদি একটি নির্দিষ্ট সেটের উপসেট হয়, তবে ওই নির্দিষ্ট সেটকে তার উপাদানগুলোর সাপেক্ষে সার্বিক সেট বলে। মানে ভাইয়া, এখানে একটা সেট রয়েছে, নির্দিষ্ট একটা সেট রয়েছে, ওই সেটের উপাদান রয়েছে, নির্দিষ্ট কিছু উপাদান রয়েছে। এখন ওই সেটের সাপেক্ষে আরো 2-3টা সেট রয়েছে। যেমন এ একটা নির্দিষ্ট সেট আছে, ভি একটা সেট আছে, সি একটা সেট আছে। এখন এই যে এ বি সি তিনটা সেটের সমন্বয় যেই মানগুলো ভাইয়া আসে, ওই মানটা একটা সেটের ভিতরে আছে। আর যেই সেটটার ভিতরে আছে ওই সেটটাকে আমরা বলবো কি, সার্বিক সেট। এখন দেখো ভাইয়া, বলছে কি, আলোচনার সংশ্লিষ্ট সকল সেট যদি একটি নির্দিষ্ট সেটের, মানে আলোচনার সাপেক্ষে যেই কয়টা সেট থাকবে, বলছে কি এ বি সি যেই কয়টা সেট থাকবে, ওই সেটগুলো একটা নির্দিষ্ট সেটের উপসেট হয়। মানে একটা নির্দিষ্ট সেটের কি হবে, মানগুলো আমরা কি ধরবো, উপসেট ধরবো, উপসেট হয়, তবে ওই সেটকে তার উপসেটগুলোর সাপেক্ষে সার্বিক সেট বলে। কোন সেটকে ভাইয়া? ওই যে যেই মানগুলো পেয়েছে ওই মানগুলোর সাপেক্ষে ওই উপরের নির্দিষ্ট একটা সেট রয়েছে, ওই সেটটা কি হবে, ওই সেটের সাপেক্ষে সার্বিক সেট হবে। দেখো, সার্বিক সেটকে সাধারণত এই যে চিহ্নটা, এটা আমরা দেখতে ইউর মতো, কিন্তু এটা আমরা ইউ বলবো না, এটা হয়েছে কি ভাইয়া, ইউনিভার্সাল সেট। তো ইউনিভার্সাল সেট দ্বারা প্রকাশ করা হয়। তাহলে এটা আমরা ইউর মতো দেখলো, আমরা ইউ বলবো না, বলবো কি ইউনিভার্সাল সেট বা সার্বিক সেট বলবো। তাহলে এই ইউনিভার্সাল সেট দ্বারা প্রকাশ করা হয়। যেমন এখন দেখো, এই যে ইউনিভার্সাল সেটে কিছু মান আছে, 1 2 3 4 5 6 7 8 9 10, এখানে 1 থেকে 10 পর্যন্ত মান আছে। এখন দেখো, এইটা আমরা ধরবো কি একটি নির্দিষ্ট সেটের, মানে সকল সংশ্লিষ্ট সেটের একটা কি নির্দিষ্ট সেট ধরবে এটা। আর এই সেটের সাপেক্ষে এখানে বলছে কি, নির্দিষ্ট সেটের উপসেট গুলোর সাপেক্ষে এই সেটটার একটা নির্দিষ্ট সেটের উপসেটের সাপেক্ষে এই তিনটা আমরা মান নিয়েছি, তিনটা সেট নিয়েছি। দেখো, এ সেটে আছে কি 1 3 5 7, বি সেটে আছে কি 6 8 10, তারপরে সি সেটে আছে 3 4 5। এখন দেখো ভাই, এখানে 1 আছে, 3 আছে, 5 আছে, 7 আছে। 1 আছে, 3 আছে, 5 আছে, 7 আছে। এখানে 2 আছে, 4 আছে, 6 আছে, 8 আছে, 10 আছে। 2 আছে, 4 আছে, 6 আছে, 8 আছে, 10 আছে। তারপর দেখো, এখানে আছে কি 3 4 5, এই 3 4 5। এখন ভাই, এইখানে যে মানগুলো রয়েছে আমাদের, এই যে এ বি সি তে যে মানগুলো আছে, এই সবগুলো মান আমাদের এই উপরে সার্বিক সেট মানে ইউনিভার্সাল সেটে মানগুলো আছে। যদি ভাই এখানে একটা মান থাকবে কিন্তু এখানে ওই মানটা নাই, তাইলে ভাই আমাদের সার্বিক সেট হবে না। তাইলে আমরা বুঝবো কি, যে সার্বিক সেটটা হলো কি, এই সবগুলো সেটের মানগুলো একত্রে একটা মানের ভিতরে একটা নির্দিষ্ট বক্সের ভিতরে থাকবে, ওইটা কি ভাইয়া, সার্বিক সেট। তাহলে এই আলোচনা সাপেক্ষে এই তিনটার সার্বিক সেট বলা যায়, এটা ইউনিভার্সাল সেট বলা যায় কি, সার্বিক সেট। এখন ভাইয়া, এটা বোঝার ক্ষেত্রে আমি তোমাদের একটা বক্স আকারে তোমাদের দেই, তাইলে তোমরা বুঝতে ক্লিয়ার হবে। দেখো, একটা বক্স, এখানে একটা সেট রয়েছে, এখানে একটা সেট রয়েছে, এখানে একটা সেট রয়েছে। এখন ভাই, এই সেটের ভিতরে যেমন এটাকে আমরা এ ধারা প্রকাশ করি, এটাকে আমরা ভি ধারা প্রকাশ করি, এটাকে আমরা সি ধারা প্রকাশ করি। তাহলে এখানে মান আছে 1 2, এখানে মান আছে 3 4, এখানে আছে 5 6। এখন এই পুরো সেটের ভিতরে যে মানগুলো আছে, এটাকে আমরা, এই যে পুরো বক্সটাকে আমরা ইউনিভার্সাল সেট মানে সার্বিক সেট দ্বারা প্রকাশ করতে পারি। তাইলে এখন এখানে যদি আমরা বলি এর মান কত, তাহলে আমরা এর মান a is equal to লিখতে পারি কি 1 2। আবার যদি বলি v এর মান কত, তাহলে v is equal to লেখা যায় কি 5 6। আবার c এর মান কত, c এর মান is equal to লেখা যায় 3 4। এখন ভাইয়া, যদি বলি ইউ মান মানে ইউর মতো সার্বিক সেট ইউনিভার্সাল সেটের মান কত, তখন আমরা লিখতে পারি কি
এই পুরো মানটা, কারণ দেখো এই পুরো মানটা একটা বক্স আছে, এই বক্সটার পুরো মানটাই হবে আমাদের কি সার্বিক সেট মানে ইউনিভার্সাল সেট। তাহলে এই মানটা হবে কি 1 2 3 4 5 6। তাইলে ভাইয়া আশা করি সার্বিক সেট থেকে বোঝার মতো আর কিছুই নেই। তারপরে যদি তোমাদের বুঝতে অসুবিধা হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে, আমি আরো ভালোভাবে ক্লিয়ার করে শিখিয়ে দেবো। তাহলে ভাই আমাদের সার্বিক সেট টপিক আমাদের শেষ, তো আমরা পরবর্তী টপিকে চলে যাই। তো ভাইয়া এবারের আমাদের টপিক হলো কি পূরক সেট। দেখো পূরক সেটটা কি, ইউনিভার্সাল সার্বিক সেট এবং এ ইউনিভার্সাল এর উপসেট। এই যে এটা কি এই ইউনিভার্সাল সেট মানে সার্বিক সেটের কি হবে উপসেট হবে। এ সেটের বহির্ভূত সকল উপাদান নিয়ে গঠিত সেট এ সেটের পূরক সেট বলে। এখন এখানে এ সেটটা নিয়ে গঠিত যেই মানগুলো হবে উপসেটগুলো হবে এগুলো কি হবে এ সেটের পূরক সেট হবে। এ এর পূরক সেটকে এ সি বা এ প্রাইম দ্বারা প্রকাশ করি। এখন দেখো এই পূরক সেটের আরেক নাম কি প্রাইম সেট, প্রাইম সেট। আর এই পূরক সেটটা আমরা নির্ণয় করব কি যখন একটা মান যেমন এ এর পূরক সেট নির্ণয় করো অথবা বি এর পূরক সেট নির্ণয় করো, তখন আমরা গাণিতিকভাবে নির্ণয় করার ক্ষেত্রে লিখবো কি এ সি বা এ প্রাইম। আবার যখন বি বলবে তখন লিখবো কি বি প্রাইম বা বি সি। মানে উপরে এই যে সি থাকা আর প্রাইম থাকা মানে হলো কি ভাইয়া পূরক সেট। আর এই মানটা যদি থাকে তাহলে আমরা গাণিতিকভাবে দেখো লিখছি কি গাণিতিকভাবে এসি মানে কি ইউনিভার্সাল সেট বাদ এ, ইউনিভার্সাল সেট কি বাদ এ। এখন এইটাই ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ, সংখ্যা এখান থেকে বেশি গুরুত্বপূর্ণ না। দেখো পূরক সেটের মূল থিমটা হলো এখানে যে এ সি বা এ প্রাইম যদি থাকে অথবা বি সি বা বি প্রাইম থাকে অথবা সি সি বা সি প্রাইম থাকে, যেটাই থাকুক ভাইয়া এটা সার্বিক সেট মানে ইউনিভার্সাল সেটের থেকে কি বাদ দেবা কি ওই মানটা, এখানে যেই মানটা থাকে ওই মানটা বাদ দেবা। তাহলে আমরা বক্সের মাধ্যমে যদি শিখি তাহলে আরো ক্লিয়ার ভাবে শিখতে পারবো। এখন এখানে আমরা যেমন এসি নির্ণয় করবে, এখানে আমরা এসি নির্ণয় করব। এখন এই এ আছে আর ইউনিভার্সাল সার্বিক সেট, এখন এই ইউনিভার্সাল সেটের সাপেক্ষে কি আমরা এ সেটটা বাদ দিব, তাইলে আমাদের কি পূরক সেটটা বের হয়ে যাবে। এখন ভাই এখান থেকে বোঝার ক্ষেত্রে দেখো আমরা একটা উদাহরণ আছে 7 নম্বর উদাহরণটা করলে তোমরা এই পূরক সেটটা পুরো ক্লিয়ার হবে। তো আমরা 7 নম্বর উদাহরণটা করি তাইলে তোমরা পূরক সেটটা ভালোভাবে ক্লিয়ার ভাবে বুঝতে পারবে। আর এখানে মনে রাখার ক্ষেত্রে মনে করবা কি যে এসি বা এ প্রাইম ইজ ইকুয়াল টু কত সার্বিক সেট বাদ এ, অথবা বিসি বা বি প্রাইম মানে কি সার্বিক সেট বাদ ভি। আবার সি অথবা ডিসি বা ডি প্রাইম মানে কি সার্বিক সেট বাদ ভি। তো আমরা এখন পরবর্তী টপিকে চলে যাই। ভাইয়া এবারে আমাদের টপিক হলো কি উদাহরণ 7। তো পাঠ্য বইয়ের উদাহরণ 7টা আমরা করি। দেওয়া আছে সার্বিক সেট 1 2 3 4 5 6 7, মানে সার্বিক সেটের মান আছে কি 1 থেকে 7 পর্যন্ত, এবং a ইজ ইকুয়াল টু আছে 2 4 6 7 এবং v ইজ ইকুয়াল টু আছে 1 3 5 হলে মানে তিনটা মান দেওয়া আছে, সার্বিক সেটের মান দেওয়া আছে, এর মান দেওয়া আছে, v এর মান দেওয়া আছে। এখন দেখো প্রশ্নে বলছে কি হলে এসি ও বিসি নির্ণয় করো। তাহলে ভাইয়া এসি মানে কি আমরা বলছি কি যে কোনো মানের উপর যদি সি অথবা প্রাইম থাকে সেটা হচ্ছে কি ভাইয়া পূরক সেট। এখন পূরক সেটের গাণিতিক ভাবে আমরা কিভাবে লিখতে পারি, যেমন এটাকে আমরা লিখতে পারি পূরক সেটের সার্বিক সেট বাদ এ, আর এটার পূরক সেটে আমরা লিখতে পারি সার্বিক সেট বাদ ভি। তো এটা আমরা আগেই বলেছি তোমাদের পূরক সেটের ক্ষেত্রে। এখন দেখো এই থিওরি দিয়ে আমরা গণিতটা করি। তাহলে ভাইয়া আমরা লিখতে পারি এখানে সমাধান। তাহলে আমরা এখান থেকে প্রথমে এসি নির্ণয় করব। তাহলে এসি এর ক্ষেত্রে আমরা গাণিতিকভাবে জানি কি সার্বিক সেট বাদ এ। তাহলে আমরা সার্বিক সেট থেকে এর মানটা আমরা কি করব বাদ করব। তা আমরা মানটা বসাই দেই। সার্বিক সেটের মান আছে 1 থেকে 7 পর্যন্ত, 1 2 3 4 5 6 7 এবং বাদ এর মান আছে কত, এর মান আছে 2 4 6 7। তো ভাইয়া এই বাদটা কি, বাদটা মানে হলো যে উপাদান মেলবে ওই উপাদান আমরা কি করব প্রথম উপাদান থেকে আমরা বাদ করে দিব। তাহলে ভাইয়া এখানে আছে কি 2, আমাদের এই 2টা আমাদের বাদ হয়ে যাবে। এখানে আছে কি 4, 4টা আমাদের বাদ হয়ে যাবে। এখানে আছে 6, 6টা আমাদের বাদ হয়ে যাবে। এখানে আছে 7, 7টা আমাদের বাদ হয়ে যাবে। তাইলে বাদ হওয়ার পর যেই মানটা তোমার এই প্রথম মানের ভিতরে থাকবে ওই মানটাই আমাদের হবে কি প্রদত্ত সেট।
তাইলে ভাইয়া এখানে লিখতে পারি কি 1 3 5। তাইলে এসির মান হলো কি 1 3 5। তাইলে আমাদের এসির মানটা বের করা হয়েছে। এখন আমরা বিসি বের করি। আবার ভিসি। তাহলে ভাই ভিসির গাণিতিক ভাবে প্রকাশ করব কিভাবে? সার্বিক সেট বাদ ভি। তাহলে আমরা মানটা বসাই। সার্বিক সেট আছে 1 2 3 4 5 6 7 বাদ ভিতে আছে কি ভাইয়া 1 3 5 1 3 5। তাহলে আমরা বলছি কি যে মানটা উপাদানটা মিলবে ওই উপাদানটা কি করব? বাদ করে দিব। তাহলে 1 আছে আমাদের এই 1টা বাদ করে দিব, 3 আছে 3টা আমাদের বাদ করে দিব, 5 আছে 5টা আমাদের বাদ করে দিব। তাহলে আমাদের এখানে থাকবে 2 4 6 7। তো এখন দেখো আমরা লিখতে পারি কি নির্ণয় সেট। অতএব নির্ণয় সেট ইজ ইকুয়াল টু এসি ইজ ইকুয়াল টু কত? আমরা এসির মান পেয়েছি 1 3 5 এবং বিসির মান পেয়েছি আমরা 2 4 6 7। তো ভাই আমাদের এটাই রেজাল্ট অ্যান্সার। তাইলে দেখো ভাইয়া যদি পূরক সেট বের করতে বলে অথবা এরকম এ সি বা এ প্রাইম থাকে তাহলে আমরা এই থিওরির মাধ্যমে আমরা গণিতটা করতে পারবো। তো ভাই আশা করি এই টপিক থেকে কোনো প্রশ্ন নেই। যদি তারপরে প্রশ্ন থেকে থাকে অবশ্যই আমাকে কি করবে? কমেন্ট করবে। তো আমাদের এই টপিকটা শেষ, উদাহরণ 7। তো আমরা পরবর্তী টপিকে চলে যাই। তো ভাইয়া এবারে আমাদের টপিক হলো সংযোগ সেট। তো সংযোগ সেটটা কি আমরা শিখি। দেখো ভাইয়া দুই বা ততোধিক সেটের সকল উপাদান নিয়ে গঠিত সেটকে সংযোগ সেট বলে। মানে ভাইয়া দুইটা উপাদান বা দুইয়ের অধিক উপাদান থাকতে পারে, সেগুলো একসাথে নিয়ে গঠিত যেই সেটটা হবে সেটাকে আমরা কি বলবো? সংযোগ সেট বলবো। আচ্ছা আরো ক্লিয়ার ভাবে বুঝি। দেখো সংযোগ সেটের ইউনিয়ন এর সংকেত, এই যে সংযোগ সেটের ইউনিয়ন, এই যে ইউ প্রথম অক্ষর, এর সংকেত ইউ দ্বারা প্রকাশ করা হয়। মনে করি এ ও ভি দুটি সেট। একটা সেট আমরা এ ধরি আর একটা সেট ধরি কি ভি। এ ও ভি দুটি সেট। এ ও বি সেটের সংযোগকে এ ইউ ভি দ্বারা প্রকাশ করা হয় এবং পড়া হয় এ সংযোগ ভি অথবা এ ইউনিয়ন ভি। তাহলে ভাইয়া এখান থেকে বোঝার কিছুই নেই, শুধু আমরা বুঝবো কি যখন দুইটা সেট হবে, যেমন এ সেট 1 2 3 থাকবে, আবার বি সেট 2 4 6 এভাবে বি সেট থাকবে। এখন এই দুইটা সেট যখন আমরা প্রকাশ করব ভিতরে যে চিহ্নটা হবে সেটা আমরা ইউনিয়ন চিহ্ন দ্বারা প্রকাশ করব। ইউনিয়ন বা ইউর মতো এই চিহ্নটা দ্বারা কি করব? আমরা এই দুইটা সেটকে প্রকাশ করব এবং দুইটা সেটের উপাদান আমরা এক করব। ইউনিয়ন দ্বারা বোঝায় কি দুইটা সেটের উপাদান কি এক করা, দুইটা সেটের উপাদান এক করা। তাইলে ভাইয়া দেখো সেট গঠন পদ্ধতিতে এ ইউনিয়ন ভি লেখা যায় কি এক্স জেন এক্স বিলংস টু এ অথবা এক্স বিলংস টু ভি। এটা আমরা সেট গঠন পদ্ধতিতে লিখতে পারি। এখন ভাই এখানে আমরা দেখি এটা আমরা চিত্র মাধ্যমে প্রকাশ করি। যেমন একটা চিত্র দেখো, চিত্র এখন এখানে মান আছে 1 2 3, এখানে আছে কি 2 4 6। তাহলে আমরা 2টা এই ভিতরে দিলাম কারণ দুইটা মানের ভিতরে আমাদের কি আছে 2 আছে। তাহলে এই এর মান এটা হলো এ আর এটা আমরা ভি। তাহলে এতে 2 বাদে আছে কি 1 3, তাহলে আমরা এখানে 1 3 দিতে পারি। আর ভিতে আছে কি 4 6, এখানে আমরা 4 6। এখন এই সেটটা যখন আমরা নির্ণয় করব তখন আমরা দেখি এই যে ভিতরে 2টা আছে কি দোনো সেটে, দুই সেটে, মানে কি সংযোগ সেট। এই 2টা আমাদের দুইটা সেটকে সংযোগ করবে। তাহলে আমরা লিখতে পারি কি এ সেটের ক্ষেত্রে আমরা লিখতে পারি 1 2 3। তাহলে 1 2 3 এ সেটের ক্ষেত্রে লিখতে পারি, আবার বি সেটের ক্ষেত্রে লিখতে পারি কি 2 4 6 বি সেটের ক্ষেত্রে ও লিখতে পারি। তাহলে এই দুইটা সংযোগকে আমরা ইউনিয়ন দ্বারা প্রকাশ করব ইউর মতো। তো ভাইয়া আশা করি এখান থেকে বোঝার তেমন কিছু নেই। তো উদাহরণ 8টা আমাদের এই সংযোগ সেটের অনুরূপ, তাই আমরা উদাহরণ 8টা যখন করব তখন এই সংযোগ সেটটা থেকে তোমরা আরো ক্লিয়ারলি বুঝতে পারবে যে সংযোগ সেটটা কি। তো ভাইয়া দেখি আমি পরবর্তী টপিকে চলে যাই। তো ভাইয়া এবারে আমাদের টপিক হলো কি উদাহরণ 8। দেখো উদাহরণ 8টা বলছে কি সি ইজ ইকুয়াল টু 3 4 5 এবং ভি ইজ ইকুয়াল টু 4 6 8 হলে সি ইউনিয়ন ভি নির্ণয় করো।
তাহলে ভাই আমরা এই চিহ্নটা দ্বারা আমরা কি বুঝছি? ইউনিয়ন। ইউনিয়ন ইউনিয়ন মানে কি ভাইয়া? সংযোগ সেট। তো এটা আমাদের কি সংযোগ সেটের একটি গণিত। তো সংযোগ সেটে আমরা শিখছি কি, এই যে মানটা থাকবে দুইটা সেটকে আমরা কি করব? সংযুক্ত করব। যে মানটা থাকবে দুইটা সেটের, ওই সেট দুইটাকে আমরা সংযুক্ত করে লিখবো। তাহলে ভাইয়া এটা আমরা চিত্রের, প্রথমে একটু চিত্রের মাধ্যমে তোমাদের বুঝাই। দেখো একটা চিত্র, যেমন এখানে একটা চিত্র, একটা চিত্র। এখন এখানে কমন আছে কোনটা? দেখো ভাইয়া দুইটা সেটের ভিতরেই রয়েছে এমন মান আছে কত? যেমন এখানে আছে 4 আর এখানেও আছে কি 4। এই দুইটা মান দোনো সেটের ভিতরে আছে। তাহলে আমরা যে সংযোগটা করেছি, এই যে সংযোগ বিন্দু, এই জায়গায় আমরা ওই মানটা লিখি, যেমন 4টা লিখেছি। এখন এই চিত্রটাকে আমরা সি দ্বারা প্রকাশ করি, এটাকে আমরা ডি দ্বারা প্রকাশ করি। এখন সি দ্বারা ডি দ্বারা প্রকাশ করছি। এখন এই সি তে বাকি দুইটা মান আছে 3, 5, আমরা এখানে লিখে দিই 3, 5। আর এখানে ডি তে আছে কি 6, 8, আমরা 6, 8 লিখে দিই। এখন দেখো এই চিত্রটা মানেই কি, এই এখানে যে প্রশ্নটা, এই চিত্রটা মানেই হলো এটা। এখন এটা আমরা গাণিতিক ভাবে প্রয়োগ করি। দেখো গাণিতিক ভাবে করি, সি ইজ ইকুয়াল টু দেয়া আছে সি ইজ ইকুয়াল টু 3, 4, 5, ডি ইজ ইকুয়াল টু 4, 6, 8। এই দুইটা মান আমাদের দেওয়া আছে। এখান থেকে আমরা সি ইউনিয়ন ডি এর মানটা নির্ণয় করব। তাহলে অতএব সি ইউনিয়ন ডি, তাহলে আমাদের সি মান আছে 3, 4, 5 আর ডি এর মান হলো ইউনিয়ন 4, 6, 8। এখন ভাইয়া এই যে ইউনিয়ন ধারা আমরা বুঝবো কি? এই ইউনিয়ন ধারা বুঝবো কি? কমন, উভয় থেকে আমরা মানটা এক করা। সংযোগ সেটটা মানে কি? উভয় দুই পাশের মানটা আমরা এক করা। যদি ডাবল মান থাকে, একের অধিক মান থাকে, ওই জায়গা থেকে একটা মান কমন নিয়ে আমাদের এমন একটি সেট তৈরি করতে হবে যে সবগুলো সেট, সবগুলো উপাদান আমাদের একসাথে নিয়ে আসা যায়। তাহলে এখানে আমরা রেজাল্টটা লিখতে পারি, দেখো ইজ ইকুয়াল টু 3 আছে, এর পাশে 3 নাই, তো আমরা 3 লিখবো, কারণ আমাদের দোনো পাশের মানটা আমাদের লিখতে হবে। তাইলে এখানে 4 আছে, এখানেও 4 আছে, তাহলে দুইটা 4 থেকে আমরা একটা 4 নিব। এখানে 5 আছে, এখানে 5 নেই, আমরা 5টা নিব। তারপর ভাই কোন মানটা, এখানের মানগুলো সব নেওয়া হয়েছে, কিন্তু এখানে আমাদের 6 আর 8 মানটা আমাদের কি নেওয়া নেই, তাই আমরা এই 6 আর 8টা এখানে 6 আর 8টাও নিয়ে নিব। তাহলে ভাই আমাদের ইউনিয়ন ধারা বোঝায় কি? কমন আনকমন উভয় মানগুলো এক করা। এই যে উভয় মানগুলো আমরা কি করছি? এখানে এক করে লিখছি। তো এক মানে সংযোগ করে লিখছি, তাহলে এটা আমাদের কি অ্যানসার। তাহলে ভাইয়া এভাবে যে প্রশ্নগুলো আসবে, ইউনিয়ন দেওয়া থাকবে, সবগুলো প্রশ্ন তোমরা একই ভাবে এই ইউনিয়ন মানে উভয় মানগুলো সংযোগ করে তোমরা লিখতে পারবে। উদাহরণ 8টা আমাদের ক্লিয়ার হয়েছে, আমরা পরবর্তী টপিকে চলে যাই। তো ভাইয়া এবারে আমাদের টপিক হলো সেট সেট। তো সেট সেট থেকে গণিত এসে থাকে, তো এই টপিকটা তোমরা ক্লিয়ারলি মানে ভালো করে বুঝবে। দেখো ভাইয়া, দুই বা ততোধিক সেটের সাধারণ উপাদান নিয়ে, কি বলছে ভাইয়া? সাধারণ উপাদান নিয়ে গঠিত সেটকে সেট সেট বলে। আমরা যখন তোমার সংযোগ সেটটা পড়েছি ভাইয়া, তখন বলছে কি সকল উপাদান নিয়ে গঠিত সেটকে সংযোগ সেট বলে। কিন্তু সেট সেটের ক্ষেত্রে বিপরীত ঠিক। সাধারণ উপাদান, দুইটা সেট থাকবে, দুইটা সেটের ভিতরে যে উপাদানটি দোনো সেটের ভিতরে আছে ভাইয়া, ওই সেটগুলো নিতে হবে আমাদের এখানে। তাইলে বলছে কি দুই বা ততোধিক সেটের সাধারণ উপাদান নিয়ে গঠিত সেটকে সেট সেট বলে। অর্থাৎ যে সেটের সকল উপাদান উভয় সেটে বিদ্যমান, তাদের নিয়ে গঠিত সেটকে সেট সেট বলে। মানে ভাইয়া এখানে একটা সেট আছে, যেমন 1, 3, 5, আর এখানে আছে 1, 4, 6। এখন ভাইয়া এই যে সেট সেট, এটা রয়েছে সেট সেটে। এখন এখানে আমরা যখন তোমার সংযোগ সেটটা করেছি, তখন আমরা নিয়েছি কি উভয় পক্ষ থেকে সবগুলো মান নিয়েছি, কমনটাও নিয়েছি, আবার যেটা কমন নেই একবার আছে সেটাও আমরা নিয়েছি। কিন্তু ভাইয়া সেট সেটের ক্ষেত্রে ঠিক বিপরীতটা। দেখো এই পাশে যেই মানগুলো আছে, এর পাশে সেই মানগুলো থাকলে ওই সেটটা যাবে। যেমন এখানে 1 আছে, এখানে 1 আছে, আমরা এখানে 1টা নিতে পারবো। আর দেখো 3, 5 এখানে আছে, কিন্তু এখানে নাই, আমরা নিতে পারবো না, তাইলে রেজাল্ট এখানে 1 হবে। তাইলে দেখো বলছে কি, অর্থাৎ যে সেটের সকল উপাদান উভয় সেটে বিদ্যমান, মানে সকল উপাদান উভয় সেটে, এই সেটটা এই উপাদানটা আর এই উপাদানটা উভয় সেটে কি আছে? বিদ্যমান আছে। তাই আমরা শুধু এই 1টা এখানে নিয়েছি। উভয় সেটে বিদ্যমান তাদের নিয়ে গঠিত সেটকে কি বলে? সেট সেট বলে। দেখো সেট সেটকে ইন্টারসেকশন, এই যে এটাকে আমরা সাধারণত
ক্যাপ বলে থাকি, কিন্তু এর সেটটাকে আমরা কি ইন্টারসেকশন চিহ্ন দ্বারা প্রকাশ করা হয়। আমরা গণিত করার ক্ষেত্রে অনেক সময় আমরা এটাকে ক্যাপ কাপ এগুলো ধরি, কিন্তু ভাইয়া বোঝার ক্ষেত্রে আসলে এটাকে চিহ্নটাকে বলে কি ইন্টারসেকশন চিহ্ন দ্বারা প্রকাশ করা হয়। মনে করি এ ও ভি দুটি সেট, যেমন এই সেটটাকে আমরা এ ধরি আর এই সেটটাকে আমরা ভি ধরি। মনে করি এ ও ভি দুটি সেট, এ ও বি এর সেটকে এই যে চিহ্নটা আমরা কি বলি ইন্টারসেকশন, অথবা তোমরা গণিতে দ্রুত বলার জন্য ক্যাপ চিহ্ন বলতে পারো। এই ক্যাপ ভি দ্বারা প্রকাশ করা হয় এবং পড়া হয় এ সেট বি বা এ ইন্টারসেকশন ভি। এখন দেখো এটা আমরা যদি চিত্রের সাহায্যে বলি, চিত্র যেমন আমরা এভাবে লিখতে পারি, একটা চিত্র এখানে এই যে ভিতরে এটা ভুল করে দেওয়া থাকবে, তাইলে ভাইয়া এটা আমরা ধরি এ আর এটা আমরা ভি ধরি, তাইলে এই এ আর ভি এই দুইটার সেট আমরা এভাবে লিখতে পারি এ সেট ভি, এভাবে আমরা লিখতে পারি। আবার ধরো আমরা তিনটা চিত্র যখন এক করি, তিনটা দেখো এই সংযোগ স্থলটা ভাবে এখানে আমরা সংযোগ করে এটা লিখতে পারি এ সেট ভি সেট সি, এটা আমরা এ ভি সি লিখতে পারি। তো এভাবে চিত্রের সাহায্যে সেটটা প্রকাশ করা যায়। তো আশা করি এখান থেকে বোঝার আর কিছুই নেই। যদি বুঝতে অসুবিধা হয় তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করবে, তাহলে আমাদের সেট ক্লিয়ার হয়েছে। এখন দেখো এই সেটের অনুরূপ একটি উদাহরণ আছে পাঠ্যবইয়ের উদাহরণ 9, তাহলে উদাহরণ 9টা আমরা করলে তোমরা এই সেট সম্পর্কে ক্লিয়ার ভাবে বুঝতে পারবে। তো আমরা চলে যাই উদাহরণ 9তে। তো ভাই এবার আমাদের টপিক হলো উদাহরণ 9, আর উদাহরণ 9টা হলো কি আমাদের সেটের অনুরূপ। তো ভাইয়া দেখো এখানে আছে কি p is equal to x belongs to n gen 2 less than x in less than or equal to 6 এবং q is equal to x belongs to n gen x জোড় সংখ্যা এবং x in less than or equal to 8 হলে p ইন্টারসেকশন q নির্ণয় করো। মানে ভাইয়া p সেট কিউটা নির্ণয় করতে বলছে, কিন্তু আমাদের এই মানটা আছে কি এই যে p আর q এর মানটা আছে আমাদের কি সেট গঠন পদ্ধতিতে। তাহলে সেট গঠন পদ্ধতিতে যদি কোনো মান থাকে সর্বপ্রথম আমাদের ওই মানটাকে কিতে নিতে হবে, তালিকা পদ্ধতিতে নিতে হবে। তাহলে ভাইয়া দেখো এখানে আমরা করি তালিকা, প্রথমে আমরা তালিকা পদ্ধতি বের করব, তারপর এই যে p এবং q সেটটা বের করব। তাহলে সমাধান, তাহলে ভাই এখানে প্রথমে কি আমরা লিখতে পারি দেওয়া আছে তাহলে p এর মানটা কত আছে, p is equal to আমরা কি করব এখানে দেখো 2 এর চেয়ে x এর মানটা কি আছে বড় আছে এবং 6 এর চেয়ে x এর মানটা কি আছে ছোট বা সমান আছে। তাইলে ভাইয়া 2 এর চেয়ে বড় এবং 6 এর চেয়ে সমান বা ছোট মানগুলো কি, p is equal to মানগুলো হলো 2 এর চেয়ে বড় 3 আছে, 4 আছে, 5 আছে, 6 আছে, কারণ 6 এর চেয়ে বলছে কি সমান। তাইলে আমরা p এর মানটা বের করেছি। এখন q এর মানটা আমরা বের করি, তাইলে q এর মান q is equal to তাহলে q তে বলছে কি x জোড় সংখ্যা, x এর মানটা হবে জোড় এবং 8 এর চেয়ে কি হবে x এর মানটা সমান বা ছোট হবে। তাহলে 8 এর চেয়ে সমান বা ছোট জোড় সংখ্যাগুলো কি ভাই আমরা সেটা লিখব। তাহলে জোড় সংখ্যা হচ্ছে 2 4 6 8, এটা হলো আমরা কি x এর চেয়ে বড় এবং 8 এর চেয়ে ছোট এবং 8 এর সমান জোড় সংখ্যা। এই যে জোড় সংখ্যা বলছে x এর চেয়ে কি হবে বড় হবে এবং 8 এর চেয়ে ছোট হবে জোড় সংখ্যা, 8 এর চেয়ে ছোট বা 8 এর সমান। তাহলে ভাই আমরা p আর q এর মানটা আমরা তালিকা পদ্ধতিতে বের করেছি। এখন ভাইয়া বলছে কি p সেট q, এখন এটা আমরা নির্ণয় করি। অতএব p সেট q is equal to তাহলে আমরা মানটা বসাই দেই। মানটা p এর মান আছে 3 4 5 6, সেট q এর মানটা আছে 2 4 6 8। এখন এটা আমরা যদি মানটাকে চিত্রের সাহায্যে যদি বুঝি, দেখো চিত্র আমরা রেজাল্টটা করি, তাহলে চিত্র যদি এইখান থেকে আমরা চিত্রটা আঁকি, যেমন এটা আছে কি p আর এটা আছে q, দুইটা চিত্র। এখন সেটটা কি এই যে মাঝের এইটা মিলানো থাকবে, এটা হলো সেট মাঝেরটা সেট। এখন এই যে p এর মান সেট এখন দেখো উভয় পক্ষে মিল আছে, কোন মানটা এখানে মিল আছে, দেখো এই পাশে মান আছে কত 4, এখানেও 4 আছে, এখানে 6 আছে, এখানে 6 আছে, উভয় পক্ষ থেকে এই দুইটা মানই কি কমন। তাহলে দুইটা মান আমাদের এখানে হবে, এখানে আমরা দুইটা মান লিখবো, যেমন 4 আর একটা হলো 6।
তাহলে 4 6 এখানে লেখার পরে তাহলে দেখো প্রথমে আছে কত 3 5, মানে পি তে আছে কি 3 5, আমরা 3 5 টা এখানে লিখে দেই 3 5, এবং এখানে আছে 2 8, তাহলে 2 8 টা আমরা এখানে লিখে দেই। তাহলে ভাই এই যে সেট সেটের এই গণিতটা গাণিতিক মানে চিত্রটা হলো মূলত এটা হলো আমাদের কি চিত্রের মাধ্যমে যদি প্রকাশ করি। এখন এখান থেকে আমরা কি করব সেট সেটটা বের করব। আর সেট সেটের ক্ষেত্রে আমি বলছি কি ভাই আগে যে উভয় পক্ষ থেকে যেই মানটা কমন আসবে, উভয় পক্ষের ভিতরে যেই মানটা থাকবে ওইটাই হলো আমাদের সেট সেট। এখন দেখো এই যে এখানে আছে কি এই 4, এর পাশেও 4 আছে, এর পাশে আছে 6, এর পাশে 6 আছে, কিন্তু এখানে 3 আছে, এখানেও 3 নেই, এখানে 5 আছে, এখানেও 5 নেই, এখানে 2 আছে, এখানেও নেই, এখানে 8 আছে, এখানেও 8 নেই। তাইলে ভাই আমাদের রেজাল্ট হবে এখান থেকে দেখো রেজাল্ট হবে কি 4 সেট 6 4 6, কারণ আমি বলছি কি সেট সেটের ক্ষেত্রে উভয় পক্ষটা থাকতে হবে। তাহলে ভাই এটাই আমাদের এখান থেকে অ্যানসার। তো আশা করি এই উদাহরণটি বুঝতে পেরেছো। তারপরে বুঝতে যদি কোনো অসুবিধা হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। তো আমাদের এর মধ্যে উদাহরণ 9টা আমাদের এই টপিকটা শেষ হয়েছে। তো আমরা পরবর্তী টপিকে চলে যাই। তো ভাইয়া এবারে আমাদের টপিক হলো নিঃশ্বের সেট। তো নিঃশ্বের সেটটা মূলত তোমার ফাঁকা সেটের মতোই। তো ফাঁকা সেট বুঝলে নিঃশ্বের সেটটাও বুঝতে পারবে। দেখো ভাইয়া নিঃশ্বের সেটে বলছে কি দুটি সেটের মধ্যে যদি কোনো সাধারণ উপাদান না থাকে তবে সেই দুটি পরস্পর নিঃশ্বের সেট, মানে দুইটা সেট থাকবে ওই সেটের ভিতরে সাধারণ কোনো উপাদানের মিল থাকবে না, তখন সেটা আমরা কি ধরবো নিঃশ্বের সেট ধরবো। দেখো ভাইয়া এখানে এ একটি সেট নিয়েছি, এ ইজ ইকুয়াল টু যেমন 1 3 5 স্বাভাবিক বিজোড় সংখ্যা, এবং ভি ইজ ইকুয়াল টু নিয়েছি 2 4 6। এখন এই দুইটার ভাইয়া সেট নিচের সেট বের করব। এ ইন্টারসেকশন ভি ইজ ইকুয়াল টু নিচের সেটকে এই চিহ্ন দ্বারা প্রকাশ করা হয়। দেখো তাহলে এর মানটা আমরা লিখবো এ 1 3 5 এবং ভি মানটা আমরা লিখবো 2 4 6। তাইলে ভাই এখন দেখো উভয় পক্ষ থেকে কোনো মিল নেই। এখানে যেই সেটগুলো 1 2 1 3 5 আছে, কিন্তু এখানে আছে 2 4 6, দুপাশে কোনো মিল নেই। তাহলে দেখো দুটি সেটের মধ্যে যদি কোনো সাধারণ উপাদান না থাকে, কোনো সাধারণ উপাদানের মিলটা যদি না থাকে তবে সেই দুটি সেটকে পরস্পর নিঃশ্বের সেট বলে। তাহলে ভাই নিঃশ্বের সেট আমরা এখান থেকে অ্যানসার লিখতে পারি এই যে নিঃশ্বের সেট, এই যে ফাঁকা সেটের মতো এটা হলো নিঃশ্বের সেট। তাইলে আমরা এটা লিখতে পারি। তাহলে দুটো উপাদানের ভিতরে কোনো মিল থাকবে না, কোনো উপাদান থাকবে না, তাইলে আমরা এভাবে লিখতে পারি। তো আশা করি এটা বেশি গুরুত্বপূর্ণ নয়, তারপরে তোমরা বোঝার ক্ষেত্রে শিখে নেবে। তো আমাদের এখান থেকে এই টপিকটা শেষ, আমরা পরবর্তী টপিকে চলে যাই। তো ভাইয়া এবারে আমাদের টপিক হলো পাঠ্য বইয়ের একটি কাজ। এই কাজটি তোমাদের এত গুরুত্বপূর্ণ ভাইয়া, পরীক্ষা আসার মতো একটি কাজ। দেখো বলছে কি সার্বিক সেট 1 3 5 9 7 11, তারপরে দেখো মান আছে ই ইজ ইকুয়াল টু 1 5 9 এবং এফ ইজ ইকুয়াল টু 3 7 11 হলে ইসি ইউনিয়ন এফসি এবং ইসি সেট সেট এফসি নির্ণয় করো। তাহলে ভাইয়া প্রথমে আমরা কি করব, এই যে ইউনিয়নটা নির্ণয় করতে হবে, পরে আবার কি সেট সেটটা নির্ণয় করতে হবে, সংযোগ সেট আর কি সেট সেটটা আমাদের নির্ণয় করতে হবে। কিন্তু এখানে আবার দেখো সি মানে কি আমরা আগে শিখেছি ভাইয়া, সি মানে আবার পূরক সেট। তাহলে দেখো একটা গণিতের ভিত্তিতে তিনটা কিন্তু তোমাদের গুরুত্বপূর্ণ সমাধান করতে হবে। প্রথমে আমাদের পূরক সেটটা বের করতে হবে, তারপর ভাইয়া সেই পূরক সেট থেকে সংযোগ সেটটা বের করতে হবে, তারপর আবার কি সেট সেটটা বের করতে হবে। তাইলে আমরা সমাধানটা করি। তাহলে প্রথমে আমরা লিখবো সমাধান, এখানে লিখবো দেয়া আছে সাবসেট 1 3 5 9 7 11, তারপর দেওয়া আছে ই ইজ ইকুয়াল টু 1 5 9 এবং এফ ইজ ইকুয়াল টু 3 7 11। এটা আমাদের কি দেয়া আছে। এখন ভাইয়া প্রথমে আমরা কি করব, এই যে পূরক সেটটা বের করব। প্রথমে আমরা এই যে পূরক সেট ই পূরক সেটটা বের করব, আবার এফ এর পূরক সেটটা বের করব। তাহলে আমরা জানি কি পূরক সেটের যেমন এসি আমরা আগে উদাহরণ করেছি, যেমন এসি এর পূরক সেটটা আমরা কি মানে সার্বিক সেট বাদ এ। তাহলে এটা হচ্ছে কি পূরক সেটের গাণিতিক বিশ্লেষণ। তাহলে এই গাণিতিক বিশ্লেষণটা আমরা এখানে প্রয়োগ করি। তাহলে প্রথম পাশে কি ইসি, তাহলে অতএব ইসি ইজ ইকুয়াল টু
তাহলে ইসি ইজ ইকুয়াল টু কি সার্বিক সেট বাদ ই। তো ভাইয়া এই গাণিতিক ভাবে আমরা এটার বিশ্লেষণ করছি। তাইলে এখান থেকে আমরা মানটা বের করি, মানটা লিখে নেই। সার্বিক সেটের মান আছে 1 3 5 9 7 11, আর এর মানটা আছে কি ভাইয়া, এর মানটা আছে আর বাদ এর মানটা আছে 1 5 9। এখন ভাইয়া এই যে বাদ চিহ্ন মানে পূরক সেট বের করার ক্ষেত্রে কি বলছি, এই যে এ পাশের সাথে এই পাশের যে সংখ্যাগুলো মিলবে ওই সংখ্যা দ্বারা আমার কি হয়ে যাবে, বাদ হয়ে যাবে। তাইলে এখানে আছে 1, আমাদের এই 1টা বাদ হয়ে যাবে। এখানে আছে 5, আমাদের এই 5টা বাদ হয়ে যাবে। এখানে আছে 9, আমাদের 9টা বাদ হয়ে যাবে। তাইলে আমরা এখানে রেজাল্টটা লিখতে পারি, রেজাল্টটা এখানে লিখি সমান সমান কত 3 7 11, 3 7 11। তাই ভাইয়া ইসির মানটা আমরা পেয়েছি কত 3 7 11। এখন আমরা এফসিটা বের করি, এফসির পূরক সেটটা বের করি। তাহলে অতএব এফসি, আগে আমরা এই যে মানটা বের করব, তারপর আমরা কি করব, পরে সমাধানটা করব। তাহলে এফসির মানে কি সার্বিক সেট বাদ এফ। তাহলে আমরা মানটা লিখে দেই, সার্বিক সেটে আছে 1 3 5 9 7 11 বাদ, আর এফ এর মানটা আছে কত ভাইয়া, এফ এর মানটা আছে 3 7 11। তাহলে আমরা এফ এর মানটা লিখি 3 7 11। তাহলে আমরা উপরেরটার এটার মতো যেটা মিলবে সেটা আমরা কি করি, বাদ করে দেই, বাদ চিহ্ন। তাহলে 3 আছে, 3টা আমরা বাদ করে দেই, 7 আছে, 7টা আমরা বাদ করে দেই, 11 আছে, 11টা বাদ করে দেই। তাহলে আমাদের থাকে কি 1 5 9। আমরা এখানে রেজাল্টটা লিখি 1 5 9। তাহলে ভাইয়া এখন আমাদের ইসির মানটা, ইর পূরক সেটের মানটা পেয়েছি কত 3 7 11, আবার এফসির মানটা পেয়েছি কত 1 5 9। তো এখন এখান থেকে আমাদের মূলত মানটা বের করছি। এখন আমাদের দেখো প্রথমে বলছে কি ইসি ইউনিয়ন এফসি। তাহলে ইসি ইউনিয়ন এফসি আমরা করি। তাহলে এবং ইসি ইউনিয়ন এফসি ইজ ইকুয়াল টু, তাহলে আমরা মানটা লিখে দেই। এখন ইসি এর মান পেয়েছি কত 3 7 11। তাহলে এই মানটা আগে লিখি 3 7 11, আর ইউনিয়ন এফসি এর মানটা পেয়েছি কত 1 5 9, 1 5 9। এখন ভাইয়া এখান থেকে দেখো ইউনিয়ন মানে কি, সংযোজক, মানে কমন আনকমন দোনোটা যাবে, কমন আনকমন কি করব, দোনোটা নেব। তাহলে দেখো আমরা সাজিয়ে লিখি কমন আনকমন দোনোটা যদি নেই, এখানে রেজাল্টটা লিখি। তাহলে আমরা এখান থেকে পাই 1 1, তারপর 3 আছে 3, 5 আছে 5, 7 আছে, সাজিয়ে লিখি ভাইয়া 7, তারপর 9 আছে 9, আর এখানে আছে 11 11। তাই আমাদের এখানে কি আমরা এই মানটা আমরা বের করে ফেলেছি, ইসি ইউনিয়ন এফসি। এফসি এর মানটা আমরা পেয়েছি কত 1 3 5 7 9 11। এখন ভাইয়া আবার আমরা এই মানটা বের করি, ইসি ইন্টারসেকশন এফসি। তাহলে ইসি সেট সেট এফসি এর মানটা বের করি, আবার ইসি ইন্টারসেকশন এফসি ইজ ইকুয়াল টু, তাহলে আমরা মানটা লিখে দেই। ইসি এর মানটা পেয়েছি কত 3 7 11, 3 7 11 ইন্টারসেকশন এফসি এর মানটা পেয়েছি কত 1 5 9। এখন ভাইয়া আমরা জানি কি সেট সেট, এই যে ইন্টারসেকশন সেট সেট মানে কি উভয় পক্ষ থেকে যেটা দোনো পক্ষে মানটা আছে ওই মানটা আমরা নিব, মানে উভয় পক্ষ থেকে যেই মানটা দোনো পাশে আছে ওই মানটা আমরা নিব। তাহলে দেখো এখানে 3 আছে, এখানে 3 নেই, আবার এখানে 7 আছে, এখানে 7 নেই, এখানে 11 আছে কিন্তু এখানেও 11 নাই। তাইলে আমাদের এখানে রেজাল্টটা হয়ে যাবে কি ভাইয়া, রেজাল্টটা হয়ে যাবে ফাঁকা সেট, বা এই যে নিঃস্বের সেট, এই সেটটাকে আমরা আগে পড়ছি কি নিঃস্বের সেট, কোনো মান মানে উভয় পক্ষ থেকে এই চিহ্নর কোনো উভয় পক্ষে মান নেই, তাহলে আমাদের এই কি নিঃস্বের সেটটা হবে। তাহলে ভাইয়া এটা যদি বুঝতে খুব গুরুত্বপূর্ণ একটি কাজ,
যদি কোনো বুঝতে অসুবিধা হয় অবশ্যই আমাকে কি করবে, কমেন্ট করে জানাবে। আর এটা তো তোমরা বুঝছো যে নিচের সেট মানে এই যে কোনো মান যদি উভয় পক্ষ থেকে সেটের কোনো মান যদি উভয় পক্ষে না থাকে সেটা আমরা নিচের সেট দ্বারা প্রকাশ করছি, আগে দেখিয়েছি। তাইলে এখান থেকে আমাদের এই কাজটি কি হয়েছে, ক্লিয়ার হয়েছে। তাহলে ভাইয়া যদি বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই আমাকে কি করবে, কমেন্ট করে জানাবে, আমি আরো ক্লিয়ার ভাবে বুঝিয়ে দিব। তো ভাইয়া আজকের ভিডিওটি এ পর্যন্তই। আজকে আমি পর্ব 3 আলোচনা করেছি। তো তোমরা যারা পর্ব 1 ও 2 দেখোনি অবশ্যই ডিসক্রিপশন বক্সে লিংক পেয়ে যাবে, সেখান থেকে তোমরা দেখে নেবে। এবং আমার পরবর্তী ভিডিওগুলো আরো পর্ব রয়েছে, সেগুলো দেখার জন্য হলেও আমার ইউটিউব চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করে দিবে।